সপ্তাহ পার, ঘাটাল এখনো জলের তলায়। গত বুধবার হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির খানাকুল এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পরিদর্শনের কথা থাকলেও আবহাওয়ার কারণে আমতা থেকেই ফিরতে হয় মুখ্যমন্ত্রীকে। 6 দিন পর মঙ্গলবার বানভাসী ঘাটালে এলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ঘাটালে আসার পথে এরিয়াল সার্ভে করেন তিনি। মোবাইল ফোনে বন্যা পরিস্থিতি ক্যামেরাবন্দি করেন মুখ্যমন্ত্রী। ঘাটালের ময়রা পুকুরে হাঁটু জলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। দুর্গতদের মধ্যে ত্রাণ বিলিও করেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার বলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছুতেই স্যাংশন করছে না। অপারেশন কেলেঘাই প্রজেক্ট আমরা নিজেরা টাকা দিয়ে প্রায় 700 কোটি টাকা দিয়ে করে দিয়েছি, ফলে অনেকটা মানুষ বেনিফিটেড হয়েছে। এখন প্রবলেম যেটা হয়েছে ঘাটাল প্রজেক্ট। গত 10 বছর পশ্চিমবঙ্গের সরকারের দায়িত্বে তৃণমূল কংগ্রেস আছে, অন্য কোনো রাজনৈতিক দল নেই। দীর্ঘদিন ধরে ঘাটালের মানুষের দাবি ছিল যে মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হলেও যদি চন্দ্রেশ্বর খালকে, যা গোপীগঞ্জ থেকে বৈকুণ্ঠপুর পর্যন্ত এসেছে, মাত্র 4 কিলোমিটার এই খালটিকে টেনে যদি শিলাবতীতে মিশিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত ঘাটাল এবং ঘাটালের সামগ্রিক পুরো ঘাটাল শহর এই জলমগ্ন অবস্থা থেকে মুক্তি পাবে। কিন্তু সেই উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া যায়নি। ঘাটাল মাস্টার প্ল্যান যেন সোনার পাথর বাটি। সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রকল্প বাস্তবায়িত হয় না। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রের কাছে দরবার করা হবে। আমি দেখছি এভরি অল্টারনেটিভ ইয়ার এখন প্রাকৃতিক দুর্যোগ, বর্ষা বেশি হচ্ছে এবং জল ছেড়ে দেওয়ার ফলে পরিকল্পিত বন্যা হচ্ছে। এই অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি সৌমেন মহাপাত্রকে, মানস ভূঁইয়াকে, এদের সবাইকে বলবো, ইরিগেশন মিনিস্টার সেন্ট্রালে গিয়ে, এখন পার্লামেন্ট চলছে, একটা দিন টাইম করে গিয়ে এই যারা মন্ত্রীরা আছে, শ্রীকান্ত মাহাতো, ডক্টর মানস ভূঁইয়া, সোমেন মহাপাত্র, শিউলি সাহা, জুন মালিয়া এবং দেব, এরা কয়েকজন মিলে গিয়ে ইরিগেশন মিনিস্টারকে একটা দেখা করুক এবং দেখা করে একটা ডিমান্ড জানাক। এবং আমি মনে করি যে পাশাপাশি আমাদের লোকসভা এবং রাজ্যসভা যারা আছে তাদেরও সাথে নিয়ে এটা বলতে হবে, তারা কিন্তু মেদিনীপুরের এই ঘাটালকে বাঁচানো যাবে না। 5.5 বছর আগে ঘাটাল মাস্টার প্ল্যান প্রশাসনিক অনুমোদন পেয়েছে, টেকনিক্যাল অনুমোদন পেয়েছে, ফাইন্যান্সিয়াল অনুমোদন পেয়েছে। প্রথমে ছিল 75 ভাগ দেবে কেন্দ্র, 25 ভাগ দেবে রাজ্য। পরে মাননীয় মোদী প্রধানমন্ত্রীর সরকার বললেন যে না, 50-50, সেটাও রাজ্য সরকার মেনে নিল। আজ অবধি, আজকে 10ই আগস্ট, আজ অবধি পশ্চিমবঙ্গকে কেন্দ্রের সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটা পয়সা দেয়নি। ইমপ্লিমেন্টেশন তো রাজ্য সরকার করবে, তাকে কেন্দ্রের কাছে ইমপ্লিমেন্টেশনের প্রজেক্ট রিপোর্ট পাঠাতে হবে। সেটা নিয়ে মুখ্যমন্ত্রী এতবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবারও দিল্লি গেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীকে কি উনি এই কথাটা বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা এখন ইমপ্লিমেন্ট করা দরকার? গত 50 বছর ধরে একই গল্প। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে যদি কেন্দ্রের সহযোগিতা লাগে, রাজ্য সরকার যদি কোঅপারেটিভ ফেডারালিজমে বিশ্বাস করে, সেক্ষেত্রে সেই ফান্ডকে কেন্দ্রের কাছ থেকে আনার জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করবে। এই অবস্থান আমরা প্রথমেও ব্যক্ত করেছি, আমরা আজও তাই বলছি। আমার এটা এখনো মনে হয় যে দিদি যদি প্রাইম মিনিস্টার হয় তাহলে ঘাটালের মানুষের যে স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে। এবারে যারা বলছে যে না আমি ভুল কথা বলছি, যদি বিরোধী দল তাই বলে থাকে, তাদেরও অনেক সাংসদ এই ডিস্ট্রিক্টের মধ্যে আছে, তারাই দায়িত্বটা নিক। আমি তাদের সঙ্গে হয়ে কাজটা করব যদি ওরা ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করে তোলে। আমার ব্যক্তিগতভাবে কোনো নেই। বন্যা হয়ে যাওয়ার পরে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়, যদি এই হাজার হাজার কোটি টাকা বন্যা হওয়ার আগে আসে তাহলে এই বন্যাটাই হয় না। পার্লামেন্ট তো এখন চলছে, পার্লামেন্টে প্ল্যাকার্ড হাতে দৌড়াদৌড়ি লাফালাফি না করে এই কথাটা স্পিকারকে বললে বা মন্ত্রীকে বললেই হয়। সেখানে দাঁড়িয়ে, উনি তো এতদিন ধরে সাংসদ আছেন, প্রথমবার নির্বাচিত সাংসদ তাও নয়।
আমাদের রাজ্যের যারা সেচ মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কতবার দিল্লিতে গেছেন, গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের ইমপ্লিমেন্টেশনের জন্য কথা বলেছেন। ইমপ্লিমেন্টেশন তো রাজ্য সরকার করবে। ঘাটাল মাস্টার প্ল্যান অনেক দিন আগের। এখন এই সরকার গত 10 বছরের মধ্যে এই মাস্টার প্ল্যানকে আপগ্রেড করে কিছু করেছে কিনা এ তো কোনোদিন কেউ শোনেনি। না তো বিধানসভায় কোনোদিন মুখ্যমন্ত্রী বলেছেন, না সেচ মন্ত্রী বলেছেন। এই 700 কোটি টাকা কোথায় কিভাবে খরচ হলো এ তো জানাতে হবে রাজ্যের মানুষকে। আর কেন্দ্রকেও এই প্রশ্নে তো এগিয়ে আসতে হবে। কেন্দ্রীয় সরকারকেও তো এই প্রকল্পে টাকা দিতে হবে। অর্ধ শতাব্দী পার, ঘাটাল মাস্টার প্ল্যান এখনও 20 পাও জলে। সোমবার রাতে ফের জল ছেড়েছে ডিভিসি, তার ফলে জলস্তর বেড়েছে শিলাবতীর। এখনো প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। সপ্তাহ পার হলেও এখনো বহু এলাকাতেই জল জমে রয়েছে। নতুন করে বিপত্তি বাড়িয়েছে পচা জল, ছড়াচ্ছে দূষণ, দুর্গন্ধে টিকতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা এই ছবি থেকেই স্পষ্ট। গায়ে জ্বর, হয়েছে জন্ডিসও। সেই অবস্থায় বাড়ির ছাদে ত্রিপলের নিচে আশ্রয় নিতে হয়েছে গৃহকর্তাকে। জ্বরে আক্রান্ত বাড়ির 5 মাসের শিশু সন্তানও। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাড়ির অসুস্থ গৃহকর্তাকে হাসপাতালে নিয়ে যেতে পারছেন না পরিজনরা। আমরা এখন ঘাটালের রথিপুরের একটি বাড়ির ছাদে রয়েছি। ছাদ থেকে দেখা গেলেই ভিউটা খুব পরিষ্কার, যে যেদিকে দেখানো যায় সম্পূর্ণভাবে জলের তলায়। এবং গবাদি পশু থেকে আরম্ভ করে সাধারণ মানুষরা তারা এইভাবেই বিভিন্ন জায়গাতে ছাদে তাদের বসতি ইতিমধ্যে তৈরি করেছেন। কিন্তু যে ছবি আমরা এখন দেখলাম বা দেখছি সেই ছবি কিন্তু ভয়ঙ্কর। ছাদের মধ্যেই রয়েছে একটি পরিবারের একটি ছোট্ট শিশু কন্যা সন্তান। তার জ্বর হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির যিনি প্রধান এখানে আর্নিং মেম্বার, তিনি বা যে সপ্তাহে এখানে বাড়ির যে গৃহকর্তা, তার জ্বর এবং জন্ডিস দুটোই হয়েছে, কিন্তু তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না হাসপাতালে। আমার বাবাকে নিয়ে যেতে পারছেন না হসপিটাল। কি হয়েছে বাবার? বাবার শরীর খারাপ, জন্ডিস হয়েছে, আমার জ্বরও হয়েছে, আমার মেয়েরও হয়েছে, শরীর খারাপ, ডাক্তারখানা নিয়ে গেছে এখনো চেক আপ করতে নিয়ে গেছে, এখনো ঠিকঠাক হচ্ছে না আর কি। বাবাকে নিয়ে যেতে পারছো না তো হাসপাতালে? বাবাকে নিয়ে যেতে পারছেন না। কেউ সাহায্য করতে আসছে না? কেউ সাহায্য করতে এসছে না। এরপর ডোঙা করে আমরা এগোলাম রথিপুর গ্রামের আরো ভেতরের দিকে। সেখানেও দুর্দশার একই ছবি। না, কিছুই দেয়নি আমাদের। এই তো বন্যায় হাঁপু খেলছি, কিছুই আমাদেরকে দেয়নি। আমরা জলে ভেসে আছি, কিছুই পাইনি। এই তো গরু বাচ্চা সব জলে ডুবছে। খাওয়া দাওয়া কিছুই নাই। সামনেই রথিপুর শ্মশান, কিন্তু তা দেখে বোঝার উপায় নেই। আমরা দাঁড়িয়ে রয়েছি ঘাটালের রথিপুর অঞ্চলে। এখানে একমাত্র যে শ্মশান, সেই শ্মশান সম্পূর্ণভাবে জলের তলায়। এবং আজকে থেকে নয়, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এখানে জলের তলাতেই রয়েছে শ্মশান। যারা সাধারণ মানুষ এখানকার এই গ্রামের বাসিন্দা বা আশেপাশে গ্রামের বাসিন্দারা, তারা কিন্তু প্রবল সমস্যার সম্মুখীন হয়েছেন। আমাদের বেশিরভাগ শ্মশানের ব্যাপারটা নিয়ে আরও সমস্যা। তারপরে আমাদের তো এবারে মানে সরকার থেকে কিছু সেরকম সাহায্যতা আমরা আজও পর্যন্ত খুঁজে পাচ্ছি না। মৃত্যু যে হচ্ছে এই যে সামনে আমাদের ওইটা ওকে বলে মরাচির বা ওইটা শ্মশান, সম্পূর্ণ জলের তলায়। শ্মশানের থেকে কিছুটা দূরে রয়েছে পঞ্চায়েতের অফিস, তাও জলমগ্ন। আচ্ছা, এখন তো বাইরে বেরোনো যাচ্ছে না। আগে এরকম কোনোদিনও হয়েছে না? প্রথমবার? ঘাটালের মনসুকা, দীর্ঘগ্রাম, মূলগ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় জলের তোড়ে ভেঙেছে বাঁশের সাঁকো। ক্ষতি হয়েছে রাস্তার, ফলে বিচ্ছিন্ন বহু এলাকা। যাতায়াতের মাধ্যম বলতে ভরসা নৌকা। জমা জলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। সামনেই পুজোর মরশুম, কি করবেন তা নিয়ে আতান্তরে রয়েছেন তারা। বন্যায় তো ডুবে গিয়েছিল, একবার রুয়াই ছিল, আবার রুইছি, আবার নতুন করে রুয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে বীজ কিনে বীজ ফেলেছিলাম, করে আবার রুয়া হচ্ছে। হ্যাঁ, ডবল ক্ষতি, ট্র্যাক্টরও করতে হলো, সবই করতে হলো। এই যদি হয় ঘাটালের পঞ্চায়েত এলাকার ছবি, ঘাটাল শহরের ছবিটাও একই রকম। ঘাটালের এখন নতুন সমস্যা। ঘাটাল পুরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি। সমস্যাটি হলো, জল তো জমে রয়েছে, কিন্তু কালো জল জমে রয়েছে, এবং তাতেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। দুর্গন্ধের সঙ্গে সঙ্গে রোগ হওয়া বা অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রচণ্ড সমস্যা হচ্ছে, এরকম জমা জলে কোথাও যাওয়া যাচ্ছে না। মতলব কি তো ড্রেন নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, কালো জল র্যাশ বেরিয়ে যাচ্ছে পায়ে, কারেন্ট থাকছে না, যেখানে সাপ খোপ, যেটা সব থেকে বেশি প্রবলেম চলছে এখন। সপ্তাহ পার হয়ে গেল, ঘাটালে শহরাঞ্চল এবং গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষের ভোগান্তি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেমনটা জল দাঁড়িয়ে রয়েছে তাদের এলাকাতে। কেন বারবার একই ছবি তাদেরকে দেখতে হয়, প্রশ্ন তুলছেন তারা।
গত বুধবার হাওড়া গিয়ে ডিভিসির জল ছাড়া নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে ফোনে ম্যানমেড বন্যার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে শুরু হয় তরজা। দীপ, অবশ্যই স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন খোদ প্রধানমন্ত্রীকে, প্রথমে ফোনে বলছেন, তারপর চিঠি পাঠাচ্ছেন। এই চিঠিতে ঠিক কি আছে? আছে যে ম্যানমেড বন্যা, পরিকল্পিত বন্যা, প্রায় 2 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসি, পঞ্চায়েত, মাইথন, তেনুঘাট বাঁধ থেকে যেভাবে জল ছেড়েছে তাতে 16টা প্রাণ চলে গেছে। লক্ষ লক্ষ কৃষক এবং সাধারণ মানুষ প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছে। চিঠির শেষে ডিভিসির জল ছাড়ার জন্য নিয়মিত এই ধরনের ধ্বংসলীলা হচ্ছে এবং মানুষের যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণার হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। আবার বলছেন ম্যানমেড বন্যা। দেখুন, বৃষ্টি হচ্ছে এটা স্বাভাবিক, এবং বৃষ্টি হলে যে ডিভিসির জলস্তর বাড়বে এটাও খুবই স্বাভাবিক। কিন্তু দেখতে হবে যে ব্যারেজগুলো আছে, তেনুঘাট, তিলাইয়া বা পাঞ্চেত যে ব্যারেজগুলো আছে সেগুলো কিন্তু স্বাধীনতার পরে তৈরি হয়েছে, পুরনো সেগুলো, এবং তার ফলে কি হয়েছে সেখানে পলি জমে তার নব্যতা কমে গেছে। এখন সেগুলো যদি আমরা মেরামত করার কথা ভাবনা চিন্তা করি তাহলে প্রায় 50,000 কোটি টাকা খরচা আছে। তো কেন্দ্র একবার রাজ্যকে বলেছিল যে তারা নতুন করে ব্যারেজগুলো তৈরি করতে চায়, কিন্তু বিষয়টা কিন্তু সেখানে নয়। বিষয়টা হচ্ছে এই যে দামোদর নদীর দুপাশ দিয়ে যে বেআইনিভাবে জবরদখল করে একটা বলতে পারেন যে বেআইনিভাবে নির্মাণ হয়েছে, ঠিক আছে, জবরদখল করে জমি করে নিয়ে নেওয়া হয়েছে, তার জন্য নব্যতা কমে যাচ্ছে। না, তার জন্য কি হচ্ছে, নদীর একটা জল ধারণ ক্ষমতা, আজকে যদি সেচ দপ্তর চাইতো তাহলে নদীর এইগুলো পাড়গুলোকে সঠিকভাবে মেরামত করে নব্যতাকে বজায় রেখে নদীর তাহলে এই নদীর জল ধারণ ক্ষমতাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতো। তাহলেও কিন্তু এতটা পরিমাণ বন্যা আমরা দেখতে পাচ্ছি, মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে, গ্রামের পর গ্রাম ভেসে গেছে, সেটা হয়তো হতো না। রাজনৈতিক কারণে শুধুমাত্র নিজেদের কর্মীদেরকে কিছু জমি দেওয়া, কিছু হোটেল বাড়ি করে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজকে এই মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে। পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতেই আসলে কেন্দ্রীয় সরকার যতটা না নিজের প্রচারে ব্যস্ত ততটা মানুষের কাজ করার জন্য ব্যস্ত নয়। আজকে অনেক বছর ধরে বলা হচ্ছে যে স্বাধীনতার পর যেগুলো তৈরি হয়েছে সেগুলো মেরামত করা হবে, আজ অব্দি কোনোদিন করা হলো না। মমতা ব্যানার্জি বারংবার অনুরোধ করেছিলেন যে এগুলো সংস্কার দরকার, আজ অব্দি কোনো সংস্কার হলো না। এরপর আপনি রাজনৈতিক চালাতে পারেন, এটা নিয়ে কোনো আপনারা নিবেশ করবেন, আমরা বলবো, ওরা বলবে, কিন্তু আন্তর্জাতিক মানুষ ঠিক করছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বিপদে পড়ে রয়েছে, 16 জন মানুষ মারা গেছে, এটা বড় কথা নাকি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের যেতে একটা সরকার কি করতে পারে। আজকে মমতা ব্যানার্জি পরিবার চলে গেছে, এর আগে মন্ত্রী সৌমেন মহাপাত্র, মন্ত্রী সুব্রত মুখার্জি, মন্ত্রী বেচারাম মারা গেছে। তারা আমাদের যারা পঞ্চায়েতের প্রতিনিধি, মিউনিসিপালিটির প্রতিনিধি, তারা চেষ্টা করছেন মানুষকে রিলিফ দেওয়া যায়, কিন্তু মূল সমস্যাটা তো অন্য জায়গায়। যদি কেন্দ্রীয় সরকার এই সংস্কার না করে, যদি পুরোনো জিনিসই চলতে থাকে, তাহলে এই বন্যা তো বারংবার হবে। যতবার ডিভিসি জল ছাড়বে ততবার বাংলাকে এই দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হবে। পার্থদার কাছে যাব। পার্থপ্রতিম বিশ্বাস, পার্থদা, অবশ্যই কথায় কথায় 34 বছরের কথা যারা বলেন আমি হাসি, কিন্তু এই ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে আসছি এই এক চাপানুতর, এবং লক্ষ্য করে দেখবেন যে 1 বছর অন্তর অল্টারনেট ইয়ার দুর্বিষহ পরিস্থিতির মধ্যে লক্ষ লক্ষ মানুষকে পড়তে হচ্ছে, জীবন চলে যাচ্ছে, অমূল্য জীবন চলে যাচ্ছে একাধিক মানুষের, এবং সবথেকে বড় কথা কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি হচ্ছে। কেন্দ্র রাজ্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, রাজ্য কেন্দ্র বা ডিভিসির ঘাড়ে দোষ চাপাচ্ছে, কিন্তু এই পরিস্থিতিটা এক ছটাক একটুও পাল্টাচ্ছে না। পরিস্থিতি পাল্টাচ্ছে না বলাটা আন্ডারস্টেটমেন্ট, পরিস্থিতি আরো নেতিবাচক ঢঙে পাল্টাচ্ছে উত্তরোত্তর। এই কারণের জন্য বলছি যে এই যে বন্যার চরিত্র যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা দেখুন, জমি যেটা নিচু জমি ছিল সেটা তার উঁচু হয়নি। ইনফ্যাক্ট যেটা হয়েছে যে নদীর জল ধারণ ক্ষমতা কমেছে, নাব্যতা কমেছে, পলি পড়েছে, ফলে যে বন্যা হচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে যে এই যে নদীর ধারে আজ থেকে 34 বছর আগে বা 45 বছর আগে যে জনবসতি ছিল তার বসতি দ্বিগুণ হয়েছে,
ফলে একই বন্যায় ডাবল মানুষ এফেক্টেড হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। এবং আরও আগামী 10 বছর বাদে যদি কোনো সরকার আসে, আমি বলবো সেই সরকারের কাছে আরও বড় চ্যালেঞ্জ হবে, কারণ সিল্টিং প্রসেসটা এভার ইনক্রিজিং প্রসেস, ফলে ধারণ ক্ষমতা কমছে। ফলে এখানে দাঁড়িয়ে দুটো সরকারেরই দুটো দায় আছে, যারা রাজ্যে আছে এবং যারা কেন্দ্রে আছে। এটা ঠিক যে আমাদের কেন্দ্রীয় সরকার যে ব্যারেজগুলো রক্ষণাবেক্ষণ করে ডিভিসি, তাদেরও ধারণ ক্ষমতা কমছে পলি জমার কারণে। কিন্তু এটাও বুঝতে হবে যে ডিভিসি থাকার জন্য তার যে বেনিফিট, সেটা আমাদের রাজ্য সেচে অনেকটাই পেয়েছে, ফলে ডিভিসিকে ডিজোন করা যাবে না। কিন্তু সেখানে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ডিভিসি সংস্কার বন্ধ হয়ে যাচ্ছে, এটা কেন্দ্রের সরকারের দায়। এবার ডাউনস্ট্রিমে যদি ধরেন যে আপস্ট্রিমে ডিভিসি জল ধরে রাখছে, এবার ডাউনস্ট্রিমে যখন যেহেতু আপনি টেকনিক্যাল কথায় ঢুকেই পড়লেন, আমি পরের আপনাকে বাড়তি সময় দেব। পরের প্রশ্নটা হচ্ছে যে ডিভিসির তরফে বলা হচ্ছে যে সংস্কার করতে, এই পলি তুলতে, ড্রেজিং করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তাতে একটা নতুন বাঁধ নির্মাণ হয়ে যায়। সত্যি এটা ঠিক যে, এবং এই প্রসেসটা যথেষ্ট এক্সপেন্সিভ প্রসেস, এই যে এক্সকাভেট করা বা ডিসিল্ট করা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এটাই হয় যে আমার অল্টারনেট ব্যারেজ প্রয়োজন, তাহলে 50 বছরে কেন আমরা ভাববো না সেই জায়গাটা, যে আমার কথা হচ্ছে এই ভাবনাও ভাবতে হবে। কারণ ডাউনস্ট্রিমে যত মানুষ দাঁড়িয়ে আছেন এবং এফেক্টেড হচ্ছেন, পরে নিশ্চয়ই আসবে ঘাটাল নিয়ে আলোচনা, আমি বলছি যে সেখানে রাজ্যের সরকারের দায় হচ্ছে, যখন বাঁধ থেকে জল, আমার কথা হচ্ছে জলটা তো ছাড়তেই হবে, তার ক্যাপাসিটি নির্দিষ্ট, ফলে এই ক্যাপাসিটি ছাড়িয়ে যাওয়ার আগে, বিপদ সীমায় পৌঁছানোর আগে জল ছাড়া হয়। এবার জল ছাড়লে আশপাশের এলাকা প্লাবিত হবে, এটা প্রত্যাশিত। এবং এখন যে ফোরকাস্টিং সিস্টেম হয়েছে সুমন, আমি আপনাকে বলতে পারি যে আমরা কিন্তু 5 দিন আগে বুঝতে পারছি যে বৃষ্টিপাতের সম্ভাব্য পরিমাণ কি হতে পারে এবং ক্যাচমেন্টে কত জল আসবে, ফলে প্রস্তুতি নেওয়ার সুযোগ 40 বছর আগে যা ছিল তার চাইতে ঢের বেশি এখন। কিন্তু যেটা মুশকিল হচ্ছে, স্থায়ী পরিকাঠামো বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের রাজ্যে গড়ে উঠছে না। এখানেও আমি আবার বলবো যে ইয়াসের সময় যে কাণ্ডটা হলো, অর্থাৎ আমাদের নদীগুলোর পাশের যে মাটির বাঁধ, এমব্যাঙ্কমেন্টগুলো, সেই মাটির আর্দেন এমব্যাঙ্কমেন্ট, যেটা ভেঙেও এবার এই বন্যা পরিস্থিতি খুব খারাপ হয়েছে। এরপরই ডিভিসি নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও সেই ম্যানমেড বন্যার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসির পাঞ্চেত, মাইথন এবং তেনুঘাট জলাধার থেকে প্রায় 2 লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, ডিভিসির জলাধার থেকে প্রচুর জল ছাড়ায় প্রতি বছরই ম্যানমেড বন্যা হয়। 2015-র পর 2017, 2019 এবং 2021 সালে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয় রাজ্যকে। আমি ডিভিসির প্রাক্তন ইঞ্জিনিয়ার শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। শঙ্করবাবু, মুখ্যমন্ত্রী বলছেন যে ডিভিসি নিয়মিত এই জলাধারের পলি পরিষ্কার করে না, যার ফলে জলাধারগুলো জল ধারণ ক্ষমতা সেগুলো কমছে। যদি নিয়মিত পলি পরিষ্কার করা যেত, তাহলে কয়েক লক্ষ কিউসেক জল ধারণ ক্ষমতা বাড়তো, যার ফলে অন্তত এতটা জল ছাড়তে হতো না। আপনি কি মানবেন? একেবারেই না। তার কারণটা হচ্ছে ডিবিসির এই রিজার্ভারগুলো পলি পরিষ্কার করার জন্য একটা এস্টিমেটেড করা হয়েছিল অনলি পাঞ্চেত, সেখানে কস্ট এসেছিল 5,000 কোটি টাকা। 1 নম্বর। 2 নম্বর, টাকাটাই শুধু মেন কথা নয়, আজকে ডিসিল্টেশন করলে যে মেটেরিয়ালসগুলো বেরোবে সেটা রাখবে কোথায়, জায়গা নেই। সেই জিনিসটা ওই নদী এর ধারে রাখা যাবে না। এখন এটাও একটা বিরাট পয়েন্ট। প্রত্যেক বছর আমরা এক জিনিস শুনে আসছি, ডিবিসির জলে বন্যা। ডিবিসির নিজস্ব কোনো জল নেই। ডিবিসির জলে যে পশ্চিমবঙ্গ ভালো চাষ হচ্ছে এই কথা কিন্তু আপনারাও বলেন না, কেউ বলেন না, মুখ্যমন্ত্রীও বলেন না যে বোরো চাষটা হয়ে গেলে বা ডিবিসির জলে। ডিবিসি যদি না থাকতো তাহলে পশ্চিমবঙ্গ মানে যা জল মডারেট করে পাঠাচ্ছে, তাহলে 5 লক্ষ জল আসে, 5 লক্ষ কিউসেক, এবং পুরো বর্ধমান জেলাটাই হয়তো উড়ে যেত ডিবিসি যদি না থাকতো। ইন দ্যাট কেস, হ্যাঁ, লোয়ার ভ্যালিতে সিল্টেশন ক্লিয়ার হয় না। লোয়ার ভ্যালি পুরোপুরি মজে গেছে, মজে শুধু যায়নি, গ্রাম হয়ে গেছে। আপনি যদি কোনো আপনাদের প্রতিনিধি পাঠান এই ডিউরিং নন মনসুন পিরিয়ড, আপনি দেখতে পাবেন লাইন দিয়ে নানা রকম কলোনি গড়ে উঠেছে এই ক্যানেলের ওপরে। এই ক্যানেলগুলো একদম মজে গেছে। এইগুলো কিন্তু সিল্ট ক্লিয়ার করার কথা ডিবিসির নয়, নাম্বার 1। আর নাম্বার 2, দুর্গাপুর ব্যারেজ থেকে জল, দুর্গাপুর ব্যারেজ ডিবিসির আন্ডারে নয়, দুর্গাপুর ব্যারেজ ইজ আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এবং দুর্গাপুর ব্যারেজে এবছরও খুব একটা বিরাট জল আসেনি। কিন্তু ডিবিসি যদি 2 লক্ষ কিউসেক জল না থাকতো, তাহলে আমাদের এত অঞ্চল প্লাবিত হতো না। উনি ডিবিসির পজিটিভ দিকগুলো বলছেন, উনি ডিবিসির নেগেটিভ দিকগুলো বললেন না। যে পরিকল্পনা মাফিক এখন ওয়েদার রিপোর্ট খুব ভালো মিলে যায়। অতএব ডিবিসিও জানে, যদি ওনাদের এটা জানার ইচ্ছে থাকে যে কত বৃষ্টি হতে পারে,
তাহলে আমি আগে থেকে জল ছাড়বো কিনা, এটা প্রপোর্শনালিটি ছাড়া যায় কিনা, যেটা মমতা ব্যানার্জি বারংবার অনুরোধ করেছিলেন যে আপনারা যদি আগে জানিয়ে দেন যে কত জল ছাড়বেন তাহলে আমাদের রাজ্যের পক্ষে সুবিধা হয়। এবং এটা দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি বলে যাচ্ছে। এবং নাব্যতা পরিষ্কার করতে গেলে যদি টাকা লাগে, তার জন্য যদি কেন্দ্রীয় সরকার পিছিয়ে যায় আর তার দায়িত্ব এবং ভোগান্তি পুরোটা রাজ্য সরকারকে নিতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকার থেকে বাংলার লাভ। পশ্চিমবঙ্গ সরকার বরাবর, এবং আজ বলছি এরপরে পুজো কেটে যাবে, এরপরে খুব আনন্দের দিন আসবে, করোনা কেটে যাবে, আবার নেক্সট ইয়ারে দেখবেন একই অনুষ্ঠান করছেন। কারণ এই অনুষ্ঠানে আমি অনেকবার এসেছি। একদম এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে থাকবে, সেটা হচ্ছে আপনি ঠিক বললেন যে এই যে বিপুল পরিমাণ খরচ, একটা সংখ্যা বললেন 50,000 কোটি টাকা, এটা বাস্তবসম্মত নয়, কিন্তু আমি বলছি যে সেক্ষেত্রে ডিভিসি নতুন জলাধার করছে না কেন, নাম্বার অফ রিজার্ভার্স বাড়াচ্ছে না কেন? সেটা তো অপেক্ষাকৃত কম টাকায় হতে পারে। করতে গেল হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু সেখানেও ল্যান্ড অ্যাকোয়ারমেন্টের ব্যাপার আছে। ডিবিসির একার পক্ষে ল্যান্ড অ্যাকোয়ার করা সম্ভব নয়, কারণ ঝাড়খণ্ড গভর্নমেন্ট বরাবর বলে থাকে যে আমাদের জল নিয়ে ওয়েস্ট বেঙ্গল চাষ করছে, আমাদের কি ফায়দা, হোয়াট ইজ মাই বেনিফিট, নাম্বার 1। নাম্বার 2, একটু আগে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় শুনছিলাম উনি তেনুঘাটকেও ডিবিসি বলে দিচ্ছেন। এরপরে কোন দিন ভাববো উনি ভুটান থেকে জল আছে সেটাও ডিবিসি বলে দেবেন, কারণ তেনুঘাট ডিবিসির ড্যাম নয়, তেনুঘাট হচ্ছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের আন্ডারে। এখন ব্যাপারটা হচ্ছে যে নতুন ড্যাম করতে গেলে যে ল্যান্ড অ্যাকোয়ার করতে হবে, সে ল্যান্ডের সব থেকে প্রবলেম, সেই প্রবলেম তো মিনিমাম মাইথনে 500 হাইট, মানে ফ্লাড রিজার্ভ ক্যাপাসিটি বাড়ানোর জন্য 500 করা দরকার, এখন 495 আছে। সেটা আজ 10-15 বছর ধরেই চলছে, কিন্তু সে ল্যান্ড অ্যাকোয়ার করা যায়নি। একদম, আমি এই প্রসঙ্গে পার্থ ভৌমিকের কাছে আসবো। পার্থদা, জলাধার তৈরি করতে হবে এবং একাধিক জলাধার করা যায়, কিন্তু সেই জমি অধিগ্রহণের দায়িত্ব তো রাজ্য সরকারের, শঙ্করবাবু বলছেন। না, শঙ্করবাবু বলতে পারে, আজ অব্দি তো কোনো জমি অধিগ্রহণের প্রশ্ন রাজ্য সরকারের কাছে আসেনি। শঙ্করবাবুর কথার সাথে আমি সহমত হতাম যদি শঙ্করবাবু বলতেন যে মমতা ব্যানার্জির কাছে আবেদন করা হয়েছিল ল্যান্ড তুমি আমাকে দাও, আর মমতা ব্যানার্জির সরকার সেই ল্যান্ড দেয়নি। উনি, আমার ধারণা উনি বামফ্রন্ট সরকারের আমলের কথা বলছেন, এবং তার সাথে উনি মমতা ব্যানার্জির সরকারকে গুলিয়ে ফেলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে ল্যান্ড চাওয়া হয়েছিল অ্যাকোয়ার করে দেওয়ার জন্য। কেন ভাষা তো এক, কেন ভাষা তো এক, সেই ম্যানমেড। না, ভাষা এক, মানে আমরা 2020তেও ম্যানমেড বলেছি, আবার 2000 সালে বলেছি তো ম্যানমেড, 2000 সালে বলছেন, 2021 বলছি। সেদিন বিরোধী দলের নেত্রী ছিল, আজকে মুখ্যমন্ত্রী, বক্তব্য এক। সেদিনও ডিবিসির জলে বন্যা হয়েছিল, আজকেও। ম্যানটাকে, হু ইজ দ্য ম্যান? আমার বক্তব্য হচ্ছে এই ম্যানটাকে, আমার বক্তব্য অন্য, আমার বক্তব্য ম্যানটাকে, হু ইজ দ্য ম্যান? কেন্দ্রীয় সরকার। যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল তখন সব সময় কেন্দ্রীয় সরকারের ঘাড়ে সব দোষ দিয়ে হয় না। আপনি তো বলেন না যে ডিবিসির জলে ভালো চাষ হয়েছে, কোনোদিন তো আপনাদের মুখ থেকে বেরোয়নি আজ পর্যন্ত কোনোদিন বলেছেন যে বড় চাষ খুব ভালো হয়েছে ডিবিসির জলে? ঘাটালের মতোই হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা থেকে হুগলির খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। এই অবস্থায় উত্তরবঙ্গে অতিবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। এর ফলে নদীর জলস্তর বাড়তে পারে, প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি, পার্বত্য এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখার অবস্থান বদল হয়েছে। দক্ষিণবঙ্গ থেকে হিমালয়ের পাদদেশ পর্যন্ত মৌসুমী অক্ষরেখার অবস্থান। পটনা থেকে অসম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এর প্রভাবে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা এবং 2 দিনাজপুরের জন্য। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং আমাদের যে 2 চব্বিশ পরগনা, এই দুটো জেলাতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে হচ্ছে দক্ষিণবঙ্গের। বাকি দিনগুলোতে কিন্তু, যেটা আজকে 10, 11, 12, অন্যান্য জেলাগুলোতে স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, সাথে 2-1 জায়গায় যখন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে লাইটনিংও থাকবে।
মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার। ঘণ্টা দুয়েক বৃষ্টি হয় জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারের বিস্তীর্ণ এলাকায়। একদিকে বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের দুর্ভোগ, আর অন্যদিকে তা নিয়ে রাজনৈতিক চাপানোতর। মঙ্গলবার এর পাশাপাশি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে এই ভিডিও। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষকে। এর মাঝেই সপাটে চড়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে যে মহিলাকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে তিনি তৃণমূলের নেত্রী, আর যিনি চড় মারছেন তিনিও একজন তৃণমূল নেতা। সোমবার হুগলির গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির দপ্তরের বাইরে ধরা পড়ে এই ছবি। গ্রেফতার তৃণমূলেরই 3 জন নেতাকর্মী, যা আরও একবার সামনে নিয়ে এলো শাসক দলের কোন্দল। গত বিধানসভা নির্বাচনে গোঘাটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান প্রাক্তন তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূলের সহ সভাপতি মানস মজুমদার। তৃণমূল সূত্রে খবর, এরপর থেকেই মানুষের সঙ্গে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পালের বিবাদের সূত্রপাত। এমনকি পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ পাঁজাও মানস মজুমদারের অনুগামী হিসাবে পরিচিত। দলের অন্দরের এই বিবাদ চরম আকার নেয় সোমবার। তৃণমূলের একাংশের অভিযোগ, মানুষের অনুগামীরা এই পঞ্চায়েত সমিতির অফিসে চড়াও হন, হেনস্থা করা হয় সভাপতি ও 2 মহিলা কর্মাধ্যক্ষকে। তৃণমূল নেত্রী ও বন দফতরের কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষকে ধাক্কা দিতে দিতে বের করে নিয়ে আসা হয়। তারপর তাকে সপাটে চড় মারেন তৃণমূল নেতা শুকুর আলী খান ওরফে ভাদু। গিয়ে দেখি বোধহয় 200-র মতো লোকজন দাঁড়িয়ে আছে বাইরের রাস্তাতে। ভাদু মারলো, ঘাড়ে মারলো, কানের গোড়ায় মারলো, মারার পরে চুলে জুটি ধরে আমাকে বের করে নিয়ে চলে আসলো। শ্যামলী ছাড়াও আরও এক তৃণমূল নেত্রী ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ময়না বাগকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ছেলেরা যারা মানুষের অফিসে সবসময় থাকে, দেখলাম যে তারা আমার ঘরে ঢুকেছে, আমাকে জোর করে লড়াই ধরে তুলে ঠিনতে নিয়ে আসা হলো এবং এক প্রকার জোর করে গাড়িতে করে তুলে মানে মারধরেরই এক অবস্থা আমি পাশে দেখতে পেলাম যে বনভূমির কর্মাধ্যক্ষ শ্যামলীকে মারধর করছে। এই ঘটনায় জেলা তৃণমূলের সহসভাপতির অপসারণের দাবিতে মঙ্গলবার রাজ্য সড়ক অবরোধ করেন দলীয় কর্মীদের একাংশ। যেটা ঘটেছে আমি শোনার সাথে সাথে দলকে সেটা জানিয়েছি এবং সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থাও নিয়েছে। এবার কারা দোষী নয় এটা তো দল তদন্ত করে দেখবে। তৃণমূলের এই কোন্দল দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। টিএমসির কর্মাধ্যক্ষ, তাকে টিএমসির লোকেরাই চুলের মুঠি ধরে তাকে মারধর করছে, তাকে হেনস্থা করেছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি এই বিষয়ে কি বলবেন? যারা এই ধরনের কাজ করছেন তাদের সমস্ত অ্যাক্টিভিটির উপরে এই পার্টি নজর রেখেছে। দলের কাছে সমস্ত তথ্যই আমি আমার পাওয়া ইনফরমেশনের মধ্যে পৌঁছে দিয়েছি। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধরের অভিযোগে মূল অভিযুক্ত শুকুর আলী খান সহ তৃণমূলের 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলির পাশাপাশি পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরেও তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলেরই কর্মীদের বিরুদ্ধে। আঙুল উঁচিয়ে যিনি হুমকি দিচ্ছেন তিনি তৃণমূল কর্মী, আর যাকে হুমকি দেওয়া হচ্ছে তিনিও তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতেরই প্রধান। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে শাসকের কোন্দল। গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগ, সোমবার বিকেলে স্থানীয় এক তৃণমূল কর্মী আচমকায় তার অফিসে এসে গালিগালাজ শুরু করেন, প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ। উনি আমাকে নানা রকমভাবে বিচ্ছিরি রকমভাবে উনি আমাকে উল্টোপাল্টা বলতে থাকেন এবং বলেন যে সদস্যরা কেন আসছে না সেটা দায়ভার আমার এবং আমার জানা উচিত, এবং নানা রকম উল্টোপাল্টা আরও কথা বলতে থাকেন। যদিও প্রাণনাশের হুমকির অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত তৃণমূল কর্মী। দীর্ঘ প্রায় 1 বছর ধরে পঞ্চায়েতের কোনো কাজকর্ম হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে পঞ্চায়েত প্রধানের দুর্ব্যবহার, মানুষকে হয়রানি। প্রধান রেগে গিয়ে নিজের টেবিলে হাত নেড়ে সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রায় মাস 2 আগে তৃণমূল পরিচালিত বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যরা, কিন্তু আইনি জটিলতায় তা আটকে যায়। শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাব তুলে নেওয়া হয়। অভিযোগ, তখন থেকেই পঞ্চায়েতে কাজকর্ম থমকে, কাজে আসেন না কর্মীরা, এমনই দাবি করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিগত কয়েক মাস ধরে তারা কোনো মিটিং অ্যাটেন্ড করছে না। কারা তারা? বাকি সদস্যরা যারা অনাস্থা এনেছিলেন, ঠিক আছে, তো তারা মিটিং অ্যাটেন্ড করছেন না, ফলে অফিসে কোনো কাজ হচ্ছে না, উন্নয়নের কোনো কাজ হচ্ছে না, সেইটা নিয়ে আলোচনা হচ্ছিল। তৃণমূলের এই কোন্দল নিয়ে যথারীতি কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, তার আর এক প্রমাণ আমরা পেলাম আজ, যে বৈকুণ্ঠপুর
2 নম্বর ব্লকের মহিলা প্রধান, তাকে হুমকি দেওয়া হচ্ছে। সুরক্ষিত আছে সাধারণ মানুষ, তাই তো আজকে সারা পশ্চিমবাংলায় নারীরা ঘুরে বেড়াচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী, তো সুতরাং নারী সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে বলেই কেন্দ্রীয় সরকার রিপোর্টে বলেছে। এদিকে হুমকির অভিযোগে তৃণমূল কর্মীর বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। এর মধ্যে ত্রিপুরা নিয়েও রাজ্য রাজনীতির উত্তাপ চড়া। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ থেকে শুরু, তারপর 2রা অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর ঘিরে উত্তেজনা। গত শনিবার তৃণমূলের যুবনেতা সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্তদের ওপর হামলার অভিযোগ। আমরা ত্রিপুরার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ের ওপর দিয়ে আমরা যে গাড়িটায় যাচ্ছি, হঠাৎ সেখানে বড় বড় পাথর ছোড়ে। এই গাড়িটা থেকে পাথর ছোড়া হয়, আমাদের সারা গায়ে কাঁচ, সারা মাথায় কাঁচ। এই যে জয়দি, প্রথম ইটের আওয়াজটা পেয়ে আমি মাথা নিচু হয়ে বসে পড়ি, একদম মাটিতে নিচু হয়ে যাই। পাথরটা প্রথমে সুদীপের মাথার পেছনে গিয়ে লাগে। তৃণমূলের 14 জনকে গ্রেফতার ও তাদের মুক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের ত্রিপুরা যাওয়া। দেখছেন আপনি, আমরা বসে থাকবো দেখার জন্য, যতক্ষণ না দেখতে পাবেন আমরা বসে থাকবো। আমি অবস্থা দেখি কেন শ্রমটা ওখানে যেতে দেবেন আপনি 1 ঘন্টা চান, 5 ঘন্টা চান, 5 দিন চান, আমি এখানে বসে আছি। আপনার এখানে শুনুন, আপনার এখানে অশোক স্তম্ভ পদ্মফুল নয়, ভুলে যাবেন না। আমরা ইউনিফর্ম পরে আমরা এসডিপিও দেখতে পাচ্ছিলেন না, অ্যাডিশনাল এসডিপিও দেখতে পাচ্ছেন। অশোক স্তম্ভ কাঁধে নিয়ে আমার সাথে কথা বলছেন, পদ্মফুল নিয়ে নয়, এটা মাথায় রাখবেন। আপনি তিনজন ছেলেকে অ্যারেস্ট করেছেন, তাহলে বাইরে 500 জন জমায়েত হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে একজনকে অ্যারেস্ট করবেন না কেন? ত্রিপুরা নিয়ে রাজনীতির গনগনে আঁচের মধ্যেই এবার ত্রিপুরার 5 তৃণমূল নেতাকর্মীকে গ্রেফতার করল পুলিশ। গত শনিবার দুপুরের দিকে ত্রিপুরার দলুবাড়ি থেকে আমবাসার মাঝে তাদের উপরে হামলা হয় বলেও অভিযোগ তৃণমূলের। পুরো গাড়ি যেভাবে, এটা কি শাসন চলছে আমরা জানতে চাই। পুরো গাড়ি ভেঙে দিয়েছে, পুরো গাড়ি দেখুন, আমাদের গাড়ির কি অবস্থা। এইখানে বসেছিলাম কি অবস্থা করেছে, এটা বিজেপির শাসনে কি অবস্থা। রাজ্যের শাসক দলের অভিযোগ, আসাম আগরতলা রোডে খালি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে কনভয়ের 3টি গাড়ি আটকে ঘিরে ধরা হয়। 200 মিটার দূরে জড়ো হয়ে যান তৃণমূল কর্মীরা। কোনো মতে সেখানে পৌঁছে রাস্তা অবরোধ শুরু করেন যুব তৃণমূলের নেতা নেত্রীরা। সেখানে পুলিশের পাশাপাশি ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সিআরপিএফও উপস্থিত ছিল। খানিকক্ষণের মধ্যে জড়ো হয়ে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, তারপরই ইট বৃষ্টি, বোমাবাজি শুরু হয়ে যায়। দেখুন বম্বিং করছে, দেখুন বম্বিং চলছে, আমরা পিছাবো না। সেই ঘটনায় আমবাসা থানায় তাদের মিছিলে হামলার অভিযোগ করে এফআইআর করে বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতে তাদের 5 কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে তৃণমূল। এদের মধ্যে রয়েছেন ঘটনার দিন তৃণমূলের বাংলার যুব নেতা নেত্রী দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্তকে আশ্রয় দেওয়া উত্তম কলুই। এছাড়াও তমাল বসু, পঙ্কজ দেবনাথ, মিঠুন বিশ্বাস ও নিতু মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের কাছে কমপ্লেন আছে কি প্রিমিডিয়েটেড ইন্টেনশন ছিল, যে ওই ইন্টেনশন নিয়ে যে বিজেপি সাপোর্টার যারা র্যালি করে আসছিল ওদেরকে তারা মানে অ্যাটাক করে। টোটাল 7 জনের নামে এফআইআর হয়েছিল, 5 জন ধরা পড়েছে, আর বাকি 2জন অ্যাবসকন্ডিং। ধৃতদের বিরুদ্ধে 120B ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, 326 ধারায় ভাঙচুর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবারই ধৃতদের তোলা হয় ধলাই জেলা আদালতে। ধৃত 5 জনকে 16 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পরিবারের সদস্যরা তারা আদালত চত্বরেই রয়েছেন। তাদের বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও সেদিন হামলার সময় তারা ছিলেন না এবং এই হামলার ঘটনায় তাদের কোনো ভূমিকা ছিল না। যদিও পুলিশের বক্তব্য অন্য, পুলিশের বক্তব্য যে মিছিলের মধ্যে তারা হামলা চালিয়েছেন এবং সেই কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন ধৃতদের পরিবারের সদস্যরা। আপনার ছেলে কোন দল করে? তৃণমূলে। কি হয়েছিল ঘটনাটা? কালকে রাত্রে 3টার সময় তারা উপস্থিত তোলে দরজা করছে পরে তোলে তারা কইতাছে এমনি দরজা খুললে দেখি পুলিশ। কিছু বলেনি কি কেন ধরছে? এটা তো কিছু বলেনি। কালকে রাত্রে আমরা তো ঘুমাই দিছি ভাত টাত খাইয়া, 1:30টার সময় তারা গেছে, গিয়া আমরা গেট ভাঙ্গিয়া তারা বাড়িতে উঠছে। আপনার ছেলে কোন দল করে? ছেলে এখনো রাজনীতির কিছু নামছে না, ভোট দিবার আছে দেয়।
আমরা আগের থেকে আমরা বহুত পুরানা, আমার শ্বশুর মেম্বার আছিল সিপিএমের, আমরা অন্য সিপিএমই করি। এদিন এ নিয়ে টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, ত্রিপুরা আপডেট, খবর আসছে রাত থেকে আমবাসা এলাকার তৃণমূল কর্মীদের বাড়ি থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ডেকে পাঠানো হচ্ছে, বলা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে, কোর্টে তোলা হবে। সম্পূর্ণ মিথ্যে মামলা, মিথ্যে অভিযোগ দিয়ে তাণ্ডব চলছে। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন কোথায়? তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতারির মামলায় ত্রিপুরা সরকারের তরফে সওয়াল করতে এদিন আমবাসা জেলা আদালতে পৌঁছন খোদ ত্রিপুরা হাইকোর্টের বিশেষ সরকারি আইনজীবী রতন দত্ত। পাল্টা তৃণমূলের তরফেও তৎপরতার অভাব ছিল না। এদিন সকালেই আগরতলায় পৌঁছে যান এই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। স্থানীয় তৃণমূল নেতা সুবল ভৌমিককে সঙ্গে নিয়ে শটান চলে যান আমবাসায়। কথা বলেন ধৃতদের পরিবারের সঙ্গে। দেখতেই তো পাচ্ছেন মিথ্যাভাবে মামলাটিকে হাইকোর্ট থেকে পিপি নিয়ে এসছে, বেলটা যাতে রিজেক্ট হয়। ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজত চাওয়া হলেও সকলকে 16 আগস্ট পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। কোর্ট আফটার লং হিয়ারিং কোর্ট 5 জন আসামিকে আগামী 16 তারিখ পর্যন্ত জেল কাস্টডিতে পাঠাবেন এবং ওই দিন আবার আমাদের পুলিশ রিমান্ডের জন্য আবেদন ছিল, ওই আবেদনটা ওই দিনকে আবার হিয়ারিং করবেন। এর আগে 2রা আগস্ট ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। তবে এদিন আগরতলায় পৌঁছানোর পরই এই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের জন্য গাড়ির ব্যবস্থা করে প্রশাসন, দেওয়া হয় পুলিশ এসকর্ট। আইনমন্ত্রী মলয় ঘটক কলকাতা থেকে আগরতলায় এসেই চলে এসেছেন আমবাসাতে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিধি যে দলটি এসে পৌঁছেছে তৃণমূলের, তাকে রাজ্য সরকারের তরফে, ত্রিপুরা রাজ্য সরকারের তরফে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এসকর্ট ভ্যানও রয়েছে তার সামনে এবং পিছনে, যাতে কোনোভাবেই সেই দিনের মতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে চাইছে প্রশাসন। এদিন আমবাসার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে চান আইনমন্ত্রী। তবে সূত্রের খবর, তাকে বলা হয় পুলিশ সুপারের করোনা হওয়ায় তিনি দেখা করতে পারবেন না, অন্য কাজে ব্যস্ত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপারও। ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী বিপ্লববাবু, তিনি এতটাই ভীত তৃণমূলের যে আজকে মিথ্যা মামলা করে তৃণমূল কর্মীদের জেলে রাখার ব্যবস্থা করছেন। রবিবার ধৃত 14 জন তৃণমূল নেতাকর্মীর জামিনের পর তাদের নিয়ে কলকাতায় ফিরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ রাহা ও জয়া দত্ত। তৃণমূলের এই 2 ছাত্র নেতাকে ভর্তি করা হয় এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে। সোমবার তাদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী। একটা দানবীয় দল চালাচ্ছে বিজেপি ত্রিপুরায়, সবটাই পুলিশের সামনে হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে। অন্য কেউ বললে নিছক রাজনৈতিক আক্রমণ, রাজনীতিতে এরম গরম গরম কথা প্রায়ই হয় এবং অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকে। কিন্তু কে বলছেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কার সম্পর্কে বলছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বলছেন যে তাঁর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়েছে। পাশাপাশি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানে কোথাও গেলে তার পাশের 5টা সিট বুক করে গুন্ডা তুলে দেয়া হচ্ছে। দিদি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে যে এলিগেশনটা এনেছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানিত অমিত শাহর এগেনস্টে এবং আমাদের রাজ্য সম্পর্কে, তো এটা বেশি সিরিয়াসলি নেওয়ার তেমন কিছু নেই। দিদি মাঝে মাঝে অনেক কথাই এমন বলে থাকেন রাজনীতিতে, এটা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ ভালো করেই জানে, আমরা ত্রিপুরাবাসীও সেটা জানি। তো দিদি সব কথা সবসময় সিরিয়াসলি নিতেনি, উনি অনেক সময় অনেক কথা বলে থাকেন। কিন্তু বর্তমান সময়ে এটা আপনিও জানবেন যে একটা সময় ত্রিপুরা রাজ্যে আমরাও তৃণমূল কংগ্রেসটা করেছিলাম, কিন্তু আমরা তৃণমূলটা করতে পারিনি, কারণ ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 25 বৎসর বামেদের শাসন ছিল এবং কংগ্রেসের থেকে আমরা যখন হাঁপিয়ে গেছিলাম দিল্লির দোস্তি, ত্রিপুরার কুস্তি এবং পশ্চিমবাংলায় বামেদের এবং কংগ্রেসের মিতালিতে, তখন আমরা কিন্তু 2016 সালে তৃণমূল কংগ্রেসের সেখানে শরণাপন্ন হয়েছিলাম। তো দিদি ঠিক তেমনি রাজনীতিকরণের জন্য ত্রিপুরা রাজ্যে এসে বলেছিলেন যে বাংলার কাছে যদি একটা রুটি থাকে আমরা অর্ধেকটা বাংলাকে দেব আর অর্ধেকটা ত্রিপুরাকে দেব। তো আমরা ত্রিপুরার মানুষ একটু ইমোশনাল, একটু আবেগতাড়িত হয়ে গেছিলাম এবং তৃণমূল কংগ্রেসের মাধ্যমে সিপিএমকে আমরা সরাতে পারবো সেই স্বপ্নই আমরা দেখেছিলাম। লাখ লোকের সমাবেশও করেছিলাম, দিদি সেই লাখ লোকের সমাবেশে উনি আমাদেরকে অ্যাড্রেস করেছিলেন। কিন্তু এখান থেকে গিয়ে অর্ধেকটা রুটি দেওয়া তো দূরের কথা, ত্রিপুরার দিকে আর নজর দেওয়ারই প্রয়োজনীয়তা বোধ করলেন না। ত্রিপুরার মাধ্যমে ওদের ফ্যাসিস্ট চেহারাটাকে ওরা সারা ভারতবর্ষের মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছে। ওরা যে প্যান্ডেমিক
সিচুয়েশনের অজুহাত দিয়ে আমাদের ছাত্রনেতা দেবাংশু, সুদীপ রাহা, জয়া দত্তদের অ্যারেস্ট করেছিল। রাত্রেবেলা বলেছিল নিরাপত্তা দেওয়ার জন্য, সকালবেলা ভোরবেলা বলেছে যে না প্যান্ডেমিক সিচুয়েশন ভায়োলেট করা হয়েছে, ওই জন্য অ্যারেস্ট। আমার বক্তব্য হচ্ছে সাংসদ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যেদিন ত্রিপুরা গেলেন তার প্রোগ্রাম ছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়া এবং একটা প্রেস কনফারেন্স করা। তাহলে সেটা তো কোনো প্যান্ডেমিক সিচুয়েশনকে ভায়োলেট করা ছিল না। সেদিন সেই গাড়ির উপরে আক্রমণ করা হলো কেন? কাজ ভেঙে দেওয়া হলো, তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের নিয়ম নীতি নিষ্ঠা অনুযায়ী তাকে সর্বান্তকরণে ফলো করে অনুসরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে সেদিনই ত্রিপুরার বুকে বার্তা দিয়েছিলেন যে বাংলা যদি আধখানা রুটি পায় তাহলে ত্রিপুরাও আধখানা রুটি পাবে। আমি ত্রিপুরার যিনি বিধায়ক সুশান্ত বাবু, ওনার সাথে আমার আলাপ আছে। উনি যখন তৃণমূলে জয়েন করেছিলেন আমি ত্রিপুরায় মিটিংটায় গেছিলাম। আমি বলছি 2016 সালে বাংলার বুকে একটা রুটি থেকে আধখানা রুটি দেওয়ার ক্ষমতা আমাদের ত্রিপুরায় ছিল না, কিন্তু 3 বার মুখ্যমন্ত্রী হবার পর আধখানা রুটি দেওয়ার ক্ষমতা ত্রিপুরায় আমাদের আছে। এদিন এ নিয়ে কটাক্ষ করে টুইট করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন সুদীপ ও জয়া দত্ত কে এরা, আমলা না মন্ত্রী? শুধু শাসক দলের কর্মী বলে এসএসকেএম এর উর্বান ওয়ার্ডে ভর্তি করা হলো। তৃণমূলের হাতে আক্রান্ত হলে বিজেপি কর্মীরাও কি এই ধরনের পরিষেবা পাবে? বিজেপিরকে কেউ মারে না, পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে তাই ভর্তি হয় না। ত্রিপুরায় অপোজিশন মার খায় তাই হাসপাতালে ভর্তি হতে হয়। অন্যদিকে ত্রিপুরা কাণ্ড নিয়ে এখনো সরগরম বঙ্গ রাজনীতি। ত্রিপুরায় কোনোদিন ভোট পরবর্তী ক্ষেত্রে 180 জন মারা যায়নি, আজকে এই পশ্চিমবঙ্গে গেছে। সুতরাং ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা হয় না। পশ্চিমবঙ্গে গত কয়েক দশক ধরে হিংসা আর রাজনীতি আলাদা করা যাচ্ছে না। আর উল্টো দিকে ত্রিপুরা একটা শান্ত রাজ্য ছিল, সেটাকে গিয়ে অশান্ত করা হয়েছে। আমি শুনেছিলাম যে এই গভর্নমেন্টটা নাকি ভীষণ পাওয়ারফুল। এমনকি বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন পৃথিবীর সর্বশক্তিমান নেতা। সেই নেতা কাকে মারলেন? সুদীপ, জয়া আর দেবাংশু, 3 জনের মিলিয়ে আমি কাল দেখেছি 125 ওজন। 3 জনের ওজন 125 কেজি। একটা 125 কেজি ওজনের 2-3টে বাচ্চা ছেলেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পাঠিয়েছেন। তাদের মারার জন্য সর্বশক্তিমান ঈশ্বর নেমে এসছেন। ত্রিপুরা নিয়ে যখন বিজেপি তৃণমূল যুদ্ধ চরমে, তখন দুই দলকে একযোগে বিঁধেছে একদা ত্রিপুরায় প্রায় টানা 2 দশক ধরে ক্ষমতায় থাকা সিপিএম। ওখানে তো তৃণমূলের কেউ নেই, পিকের 29টা লোক আছে। আর বিজেপি তারা অগণতান্ত্রিক সবাই জানে। এই রাজ্যে আমরা যারা এই মিছিল করতে যাব আমরা গ্রেপ্তার, আর তৃণমূল রাস্তায় হাজার হাজার লোকের জমায়েত করে, কিছু যায় আসে না। ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আর মঙ্গলবার বিজেপি নেতা সায়ন্তনকে মনীষীদের মাল্যদান কর্মসূচিতে বাধা দেন তৃণমূলের নেতা কর্মীরা। আপনার লজ্জা থাকা উচিত। লজ্জা করা তুমুল তর্কাতর্কি, হাতাহাতি, গো ব্যাক স্লোগান। মঙ্গলবার মনীষীদের মূর্তিতে মাল্যদান নিয়ে বিজেপির ডাকা কর্মসূচি ঘিরে এভাবেই উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার খড়দায়। এদিন শ্যামসুন্দর ফেরিঘাটে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে যান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। কিন্তু ত্রিপুরায় অভিষেক দেবাংশুদের ওপর হামলার অভিযোগে সায়ন্তনকে মাল্যদানে বাধা দেন তৃণমূলের নেতাকর্মীরা। দেখানো হয় কালো পতাকা, ওঠে গো ব্যাক স্লোগান। দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এরই মাঝে রবীন্দ্রনাথের মূর্তির দিকে মালা ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেন সায়ন্তন, কিন্তু তা কেড়ে নেন তৃণমূলের যুব নেতা। অসভ্যতার চূড়ান্ত রূপ। রবীন্দ্রনাথের আজকে কি আছে, কেন গলায় মালা দেবো? এর জন্যই পশ্চিমবঙ্গ বাঁচানোর আন্দোলনে আমরা নেমেছি। চূড়ান্ত একটা অসভ্য রাজনৈতিক দল, তারা প্রত্যেকদিন দেখতে পেলেন আজকে চাইলে
আমরা এখানে কোনো অশান্তি করতে পারতাম, শুধু রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দেবো পরিষ্কার করতে এসেছি। তৃণমূল কংগ্রেস এই অসভ্যতা যত করবে মানুষ ততই অসভ্যতা জানতে পারবে। মালা দিতে পারলাম না, দেখেন মালা আমরা দিতে গেলাম কেড়ে নিল। কালো পতাকা সায়ন্তনকে দেখাই এবং বলি খর্দাতে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করা যাবে না। খর্দা কেন, কোনো বাংলাতে আমরা কোনো তাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে দেব না। গত কয়েকদিন আগে ত্রিপুরাতে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মী, যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে যেভাবে তারা মারধর করেছেন এবং তারা যেভাবে অসুস্থ হয়েছেন, এটা ভারতবর্ষের ইতিহাসে একটা নক্কারজনক। জেপি রবীন্দ্রনাথ জানে বলে কিছু মনে হয় না। ওদের সভাপতি রবীন্দ্রনাথ সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তো সবার মনে আছে। অন্যদিকে এদিন হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গায় নেমে ত্রিপুরা কাণ্ডের প্রতিবাদ জানায় তৃণমূল। খর্দায় রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিতে গিয়েও দিতে পারেননি সায়ন্তন বসুরা। তৃণমূলের গোব্যাক স্লোগান শুনে ফিরতে হয়েছে বিজেপি নেতাকর্মীদের। উত্তর 24 পরগনায় বাধা পেলেও মঙ্গলবার কলকাতায় তাদের মনীষীদের মূর্তি পরিষ্কারের কর্মসূচি পালন করল পদ্ম শিবির। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পরিষ্কার করতে ভবানীপুরে তার বাড়িতে যান বিজেপির নেতাকর্মীরা। একটি কাচের বাক্সের মধ্যে থাকে অষ্টধাতুর মূর্তিটি, সেটি দেখভালের জন্য ট্রাস্ট রয়েছে। বিজেপির নেতাকর্মীরা এদিন সেই অষ্টধাতুর মূর্তিটি জল দিয়ে পরিষ্কার করেন। যেটা পৌরসভার করার দরকার বা যেটা পশ্চিমবঙ্গ সরকারের করার দরকার সেটা তারা করছে না, তাই ভারতীয় জনতা পার্টি সেই স্বচ্ছতা অভিযানে নেমেছে। পাল্টা হুঁশিয়ারির সুরে মদন মিত্রের ভবিষ্যৎবাণী, আগামী দিনে বিজেপি শ্যামাপ্রসাদের মূর্তি পরিষ্কারের সুযোগ পাবে না। মূর্তি পরিষ্কার করতে যাচ্ছেন, মানুষ বলতে না এই মূর্তি ছোঁয়ার অধিকার নেই আপনার। সে যে কোনো মনীষী, ইভেন এমন একদিন আসবে যেদিন শ্যামাপ্রসাদের মূর্তি ছুঁতে গেলে বিজেপির হাত মুছড়ে দেবে, কারণ এদের ঘৃণা করে। এদিন তালতলায় সূর্য সেনের মূর্তি পরিষ্কার করেন বিজেপির নেতাকর্মীরা। বর্ষাকালে তো ভগবান মনীষীদের মূর্তি ধুয়ে দেন, এই সময় পচা জল নিয়ে মনীষী মূর্তিগুলোকে অপবিত্র করার দরকারটা কি? এরা নাটক করতে বেরিয়েছে। 2019-এ কলকাতায় অমিত শাহ রোড শো চলাকালীন কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে গত বিধানসভা নির্বাচনের আগে রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে জেপি নাড্ডার মন্তব্য, মনীষীদের নিয়ে বারবার বাকযুদ্ধে জড়িয়েছে বিজেপি তৃণমূল। মঙ্গলবারও যার ব্যতিক্রম হলো না। তৃণমূল বিজেপি বাকযুদ্ধ অবশ্য রাজ্যেই সীমাবদ্ধ নেই, তার আঁচ পৌঁছেছে দিল্লি পর্যন্ত। সেখানে ইস্যু পেগাসাস। বাদল অধিবেশনের শেষ সপ্তাহেও পেগাসাস ইস্যুতে উত্তপ্ত সংসদ। প্রতিরক্ষা মন্ত্রক মুখ খুললেও নরেন্দ্র মোদী অমিত শাহ কেন নীরব, এই প্রশ্ন তুলে মঙ্গলবারও লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই এ নিয়ে সরব হয় বিরোধীরা। লোকসভায় পেগাসাস কাণ্ডে মঙ্গলবার দিনভর আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মোদী সরকার পেগাসাস নিয়ে আলোচনা করছে না এই অভিযোগে রাজ্যসভায় বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। সিপিএমের রাজ্যসভার সাংসদ বি শিবদাসনের প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট সোমবার জানান, পেগাসাস প্রস্তুতকারী ইসরায়েলি সংস্থা এনএসওর সঙ্গে তাদের কোনো আর্থিক লেনদেন হয়নি। কিন্তু বিরোধীদের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন এ নিয়ে নীরব, তারা কেন এ নিয়ে মুখ খুলছেন না? ये गलत कहा जा रहा है। डिफेंस मिनिस्ट्री ने कहा है और अभी ट्रांजैक्शन नहीं हुआ है। इट डजंट रूल आउट कि पहले नहीं हुआ, और हम तो पहले से कर रहे हैं। इसमें तो होम मिनिस्ट्री का दखल है ना, तो डिफेंस मिनिस्ट्री की ओर से ये क्लैरिफिकेशन के बाद और एनएसओ का मॉडस ऑपरेंडी, जो उसका फंक्शनिंग का स्टाइल है स्टेट टू स्टेट, इसका मतलब कौन सा और महकमा, क्या ये होम है, क्या ये एनएसए है, क्या आरएडब्ल्यू है, ये रूल आउट नहीं हो रहा है। ये तो वही बात हुई, अश्वत्थामा हतो नरोवा कुल्ले। जो सभी मुद्दे हमने उठाए हैं विपक्ष ने, चाहे लोकसभा हो चाहे राज्यसभा हो, वो जनता के और राष्ट्र के हित में है, राष्ट्रीय सुरक्षा के मामले में है। उसके ऊपर अगर सरकार चर्चा नहीं करना चाहती तो डेडलॉक होगा। वो तोड़ने की जिम्मेदारी जो है वो सरकार की है। सरकार बातचीत करे, बातचीत शुरू करे पार्लियामेंट में। पार्लियामेंट क्यों है? हंगामा करने के लिए नहीं है, पार्लियामेंट डिबेट के लिए है। जैसे कल डिफेंस मिनिस्ट्री ने कहा है कि पेगासस मामले में उनका कोई रोल नहीं है,
तो यही बात वो डिबेट के बाद जनता के सामने, देश के सामने बोल सकते हैं, लेकिन भागते क्यों हो, डरते क्यों हो? মঙ্গলবার রাজ্যসভায় মুলতবি প্রস্তাব আনতে চেয়ে নোটিশ দেয় তৃণমূল, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু সেই প্রস্তাব খারিজ করে দেন। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। হই হট্টগোলের জেরে স্থগিত হয়ে যায় অধিবেশন। এই জবাবের কোনো মূল্য নেই, এই কারণে নেই, ভারতবর্ষে শুধুমাত্র তো প্রতিরক্ষা মন্ত্রক নেই, এই ধরনের স্পাইওয়্যার কেনার জন্য আরও অনেকগুলো সংস্থা রয়েছে, তদন্তকারী সংস্থাও রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, যারা প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে সরাসরি কাজ করে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সরাসরি কাজ করে। ডিফেন্স না কিনে থাকতে পারে, কিন্তু হোম মিনিস্ট্রি তো বলেনি যে আমরা কিনে নিই। এখন পর্যন্ত পিএমও থেকে বলা হয়নি যে আমরা কিনে। আমাদের সরকারের কাছে সরাসরি প্রশ্ন ছিল, ভারত সরকার ইসরায়েলের এনএসওর কাছ থেকে পেগাসাস মিলিটারি স্পাইওয়্যার কিনেছে কি কিনেনি, যদি কিনে থাকে কবে কিনেছে, কত টাকায় কিনেছে, কার টাকায় কিনেছে, জনগণের টাকায় কিনা, এবং এটা কাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। নরেন্দ্র মোদী চুপ করে আছেন কেন, অমিত শাহ কেন চুপ করে আছেন, সেটা একটা রহস্যজনক বিষয়। আমরা তাই বলেছি যে মৌনম সম্মতিং লক্ষণম, অর্থাৎ মৌনতাই সম্মতির লক্ষণ। ওরা কিনেছে, ধরা পড়ে গেছে, তাই চুপ করে আছে। অধিবেশন ফের শুরু হলে কেন্দ্র জানায় তারা কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করতে চায়, কিন্তু বিরোধীরা দাবি করে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করতে চাইলে আগে 3টি কৃষি আইন বাতিল করতে হবে। রাজ্যসভার অন্দরে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী শিবিরের সাংসদরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এই ভিডিওটি টুইট করেন। সেই সঙ্গে তিনি লেখেন, 2020 সালের সেপ্টেম্বর মাসের পুনরাবৃত্তি ঘটল রাজ্যসভায়। বিরোধীরা সরকারের ধাপ্পাবাজি ধরে ফেলেছে, কৃষকরা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে, সাংসদরা সংসদে নীরব, কেন্দ্রীয় সরকার পেগাসাস ইস্যু থেকে পালাচ্ছে, কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিলের দাবি থেকে পালাচ্ছে। মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এদিন কালো পোশাক ও কালো ব্যাজ পরে রাজ্যসভায় এসেছিলেন বিরোধী সাংসদরা। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সংসদ অচল করে রাখার অভিযোগে সরব হয়েছে বিজেপি। क्या चाहते हैं कांग्रेस, टीएमसी, ये जो कांग्रेस और इसका इको फ्रेंडली पार्टी है, आप पार्टी, संजय सिंह जी, ये सब क्या चाहते हैं? लेट देम क्लैरिफाई टू द नेशन। वो अंत में क्या चाहते हैं? वो बोला कि हमको चर्चा चाहिए, चर्चा के लिए तैयार हो गए। माननीय तोमर साहब रेडी होके आए थे कृषि मंत्री के नाते रिप्लाई देने के लिए, कंस्ट्रक्टिव क्रिटिसिज्म हम लेने के लिए तैयार है, इसीलिए हम सुन रहे थे। लेकिन अचानक दे आर लूजिंग देयर ग्राउंड, इसलिए मिसबिहेव कर रहे हैं और पूरा शोर शराबा, हिंसात्मक जो प्रतिभटना होता है रास्ते सड़क पे होता है, वो रास्ता उन्होंने अपनाया है। हम एक जिम्मेदार राजनीतिक पार्टी है, हम अपना जिम्मेदार ना, हमारा जिम्मेदारी निर्वहन करना जानते हैं। पार्लियामेंट हमारे लिए हवा महल नहीं है कि हम यहाँ हवा खाने आते हैं। सदन हमारे लिए आम लोगों की जो कठिनाइयां हैं, आम लोगों की जो परेशानियां हैं, आम लोगों की जो तकलीफ उठाते हैं, ये सारे विषय को मद्देनजर सदन में आकर हम सरकार को ध्यान आकर्षण करना चाहते हैं, यही हमारा फर्ज होते हैं। মোদী সরকারের ওপর চাপ বাড়িয়ে শ্রীনগর সফররত রাহুল গান্ধী দাবি করেন, বর্তমানে দেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আঘাত হানা হচ্ছে। पार्लियामेंट में हमें बोलने नहीं देते, पार्लियामेंट में हमें दबा देते हैं। पार्लियामेंट में मैं पेगासस के बारे में, राफेल के बारे में, जम्मू कश्मीर के बारे में, भ्रष्टाचार के बारे में, बेरोजगारी के बारे में नहीं बोल सकता। और हिंदुस्तान के सब इंस्टीट्यूशंस पर ये लोग आक्रमण कर रहे हैं, जुडिशरी पे आक्रमण कर रहे हैं, विधानसभा, लोकसभा पे, राज्यसभा पे आक्रमण कर रहे हैं। तो ये पूरे देश पर आक्रमण है, जम्मू कश्मीर पर, तमिलनाडु पर, बंगाल पर। हिंदुस्तान का जो कॉन्सेप्ट है, लोकतांत्रिक जो हमारा ढांचा है, कॉन्स्टिट्यूशन है, उस पर आक्रमण चल रहा है।
অন্যদিকে ওবিসি সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় সেখানে পেগাসাস প্রসঙ্গ তোলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। मेंबर्स आर कीन टू नो, वह हम सब लोग जानते भी नहीं ये है क्या। सारे देश सारे विश्व उछालते हैं। पेगासस पर कल चर्चा हो जाए तो ये सबसे अच्छा हो। ममता बनर्जी, जनरल सेक्रेटरी कांग्रेस अभिषेक बनर्जी, सबका फोन भी आज हैकिंग हो गया है इजराइल का माध्यम से। পেগাসাস নিয়ে রাজনৈতিক আঁচ এসে পড়েছে এ রাজ্যেও। এই যে মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষের সিকিউরিটির প্রশ্নে একটা আপোষ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করা, এটা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছেন এবং বুঝে নিয়েছেন। যে যেখান থেকে যা উত্তর দিক না কেন সেই উত্তর যে সব ব্লান্ট উত্তর, সেটা সবাই বুঝতে পারছে। পেগাসাসটা ইস্যু নয়, আরও দেশে অনেক ইস্যু আছে। পশ্চিমবঙ্গে আমাদের ফোন যেভাবে ট্যাপ করা হচ্ছে, এবং আমি খুব স্পেসিফিক্যালি বলছি, কলকাতা পুলিশের একজন কমিশনার ছিল, তার কাজই ছিল বিজেপি নেতাদের ফোন ট্যাপ করে বসে থাকা। আজকেও তাই হচ্ছে, কালকেও তাই হবে। তার জন্য সেটা নিয়েও পশ্চিমবঙ্গের সরকারের এই ফোন ট্যাপ করা নিয়ে পার্লামেন্টে তাহলে আলোচনা করতে হবে। বাদল অধিবেশনের শুরু থেকে পেগাসাস ইস্যুতে একযোগে মোদী সরকারকে চেপে ধরেছে বিরোধীরা। সংসদের ভেতরে বাইরে এ নিয়ে সরব হয়েছে তারা। কংগ্রেস বলছে বিজেপি সরকার অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে নাগরিকদের ওপর গোয়েন্দাগিরি করছে, সেই জন্য বিজেপির নাম পাল্টে ভারতীয় জাসুস পার্টি বলা উচিত। কিন্তু আমি বলছি যে একেবারে স্পষ্ট যে এনএসওর, আপনি যদি এই মুহূর্তে আপনার মোবাইল ফোনে এনএসওর ওয়েবসাইটে যান, সেখানে একেবারে পরিষ্কার ঘোষণা আছে যে এই পেগাসাস তারা তৈরি করেন, কিন্তু একটা ঘোষিত নীতি আছে। সেই নীতি হচ্ছে এক এবং একমাত্র দেশের সরকারকে, কোনো দেশের সরকারকেই তারা এই স্পাইওয়্যার বিক্রি করে। অর্থাৎ ভারতে যদি সত্যি এই স্পাইওয়্যার আসে, এই পেগাসাস তার কাজ করে, তাহলে একমাত্র সরকারের হাত ধরেই তারা কাজ করতে পারবে। গল্পে গরু গাছে ওঠে। কংগ্রেসের এর আগে বহু অভিযোগ আমরা দেখেছি, হাস্যকর অভিযোগ। তারা রাফেল নিয়ে অভিযোগ করেছিল এবং সেই রাফেল নিয়ে অভিযোগের যে সফাটে গালে চর তারা খেয়েছে সেটা নিশ্চয়ই মনে আছে। আমরা দেখেছি ভ্যাকসিন নিয়ে মানে অভিযোগ এসেছিল, এটা মোদি ভ্যাকসিন, সেটাও আজকে রাহুল গান্ধীকে সাফাটে চরই বেড়েছে, তার বিরোধিতা আমরা লক্ষ্য করেছি। আজকে যখন বাদল অধিবেশন চলছে, বাদল অধিবেশনে যখন নতুন দলিত সম্প্রদায়ের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষরা যখন মন্ত্রিসভায় উঠে এসেছে, তাদের পরিচয় করিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক সেই সময় হইহট্টগোল করে মানুষের লক্ষ্যকে ঘুরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এর আগেও যখন জিজ্ঞাসা করা হয়েছে, পরেও যখন জিজ্ঞাসা করা হয়েছে, একবারও বলেনি আমরা এনএসওর কাস্টমার নই, ইন্ডিয়ান গভর্নমেন্ট এনএসএর কাস্টমার নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে মানে পরবর্তীকালে যারা এটা করেছেন, এই যে বিজেপির যিনি প্রতিনিধি, এটা প্রমাণ করতে চাইছেন যে গোটা পৃথিবীর সমস্ত সংবাদ মাধ্যম নাকি একা নরেন্দ্র মোদীর পেছনে লেগে রয়েছে, তাদের দেশ নিয়ে তাদের কারোর কোনো চিন্তা নেই। এই তদন্তটা শুধু ভারতবর্ষের দু একটা সংবাদ মাধ্যম করেননি, এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তার সাথে দ্য ওয়্যার, দ্য গার্জিয়ান, দ্য ওয়াশিংটন থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় পত্রিকারা একত্রিত হয়ে এটা করেছে এবং গোটা পৃথিবীতে এরকম পাওয়া গেছে। তার মধ্যে আমাদের ভারত কেন, যেখানে আমরা আমাদের গণতন্ত্র নিয়ে এত কথা বলি, আমরা গর্ববোধ করি, সেটা প্রশ্নের জায়গাটা সেখানে। এবং সুমনদা আপনিও জানেন না, কারণ ওয়্যার বলেছে যে সপ্তাহের পরে পরে আরো প্রকাশ করবে কাদের নাম্বার রয়েছে, আপনিও জানেন না আপনার নম্বরটা ওই তালিকাতে রয়েছে কিনা। 2018 সালের 21শে ডিসেম্বর রাজনাথ সিং তখন একটি বক্তব্য রেখেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে। উনি বলেছিলেন যে ভারতবর্ষের সব নাগরিকের কম্পিউটার রিসোর্স আইটি অ্যাক্টে 2000 মানে আইটি অ্যাক্ট 2000-এর 69(1) ধারা অনুযায়ী এবার থেকে 10টা কেন্দ্রীয় এজেন্সি স্নুপিং করতে পারবে আইনসম্মতভাবে। হ্যাঁ কি না? কেন এই প্রসঙ্গটা আমি তুললাম? প্রসঙ্গটা এই কারণে তুললাম যে সেই দিন আমরা বুঝে গেছিলাম যে এই দেশের যারা শাসক দলে রয়েছে তাদের উদ্দেশ্যটা কি। তাদের উদ্দেশ্যটা হচ্ছে ঠিক 1984 উপন্যাসের বিগ ব্রাদারের মতো, যেটা অরওয়েল তৈরি করেছিল, যেখানে আমরা দেখেছিলাম যে আমি কিন্তু তোমার হাঁড়িতে যে পালং শাক হচ্ছে না পুঁই শাক হচ্ছে সেটা জানাটা আমার খুব জরুরি। কেন জরুরি? কারণ সেই ডিস্টোপিয়া, যে ডিস্টোপিয়া বলে যে তোমার বিরুদ্ধে আমার যদি ঘৃণাটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চাগিয়ে তুলতে হয়, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানো তো? সেটা হচ্ছে তোমাকে একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে। সেই প্রতিপক্ষটা ধর্ম হতে পারে, সেই প্রতিপক্ষটা জাতিসত্তা হতে পারে, প্রতিপক্ষটা যা খুশি হতে পারে, এবং একটা গালভরা নাম দিয়ে দেবো রাষ্ট্রের সুরক্ষা। ভারত রাষ্ট্র বা নরেন্দ্র মোদীর সরকার, বিশেষ করে যে রাষ্ট্রের পরিচালনা রয়েছে, তারা আজকে নিজের দেশের নাগরিকদের যে ভয় পাচ্ছে,
তার এই নিদর্শন হচ্ছে আজকে সে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে, এটা হচ্ছে তার প্রমাণ। এবং তার সেই ভয়ের যে আতঙ্কে কাঁপছে, সে কি করে আজকে সত্য বিবৃতি দিয়ে ঘোষণা করবে সেই এনএসওর এই সফটওয়্যার কিনেছে কি কেনেনি। সম্প্রতি দিল্লি গিয়ে পেগাসাস কাণ্ড নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে একযোগে একাধিক কর্মসূচি নেয় বিরোধীরা। ফ্রান্স এ নিয়ে তদন্তের নির্দেশ দিলেও মোদী সরকার কেন সেই পথে হাঁটছে না, সেই প্রশ্নও তুলেছে বিরোধীরা। এরা এই যে টেকনোলজিটা, এটা কিন্তু দেশদ্রোহীদের খোঁজা বা যারা দেশকে বিচ্ছিন্ন করতে চায় সেই সব ক্ষেত্রে ব্যবহার করার জন্য এই টেকনোলজিগুলো ব্যবহার করা হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিজেপি যে কেন্দ্রীয় সরকার আছে, তারা এটাকে ব্যবহার করছে একেবারে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করে, অর্থাৎ রাজনৈতিকভাবে একেবারে এটাকে ব্যবহার করে গণতন্ত্রের কার্যত সমালোচকদের দেশদ্রোহী বানানোর চেষ্টা হচ্ছে। গোপাল বাবু, দেখুন, একটা হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করছেন যে যদি ফ্রান্স যদি দিতে পারে এটা একটা তদন্তের নির্দেশ, তাহলে ইন্ডিয়াতে কেন হচ্ছে না? এই পেগাসাস এই ঘটনাটা তো আজকে না, 2019 সালে এটা নিয়ে আমরা দেখেছি আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে মামলা হয়েছে। সেই মামলাতে পার্টি হচ্ছে এই সফটওয়্যার যারা তৈরি করেছেন তারা, আর তাদের বিরুদ্ধে মামলাটা করেছেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এরা। একদম গোপালবাবু, আপনাকে স্মরণ করে দিই যে অত দূর যেতে হবে না। আপনি যে সাল বলছেন সেই সালে তৎকালীন তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বলছেন 121 জনের এরকম একটা অভিযোগ এসছে, আমরা ব্যাপারটা খতিয়ে দেখছি। এ তো বৈধতা, নোটিশ পাঠানো হয়েছে এই কোম্পানিকে। সেই অভিযোগ তোলা মানে সেটা গসপেল ট্রুথ ভাবার জায়গা নেই। আপনি আমাকে সেই জন্যই তো তদন্ত, একেবারে যথার্থ বলেছেন আপনি। সেই জন্যই তো মানুষের জানতে হবে, তদন্তের পরে জানতে হবে এবং জানাতে হবে মানুষকে যে কতটা দুধে কতটা জল মিশেছে, কতটা দুধ কতটা জল। এই অভিযোগের সামান্যতম সারবত্তা আছে কিনা। বিষয়টা তো একেবারে ডান দিক। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যিনি এক জায়গায় বিরোধী, তিনি তো অন্য আরেক জায়গায় শাসক আর কি। ফলে যেখানে এক জায়গায় একজন বলতে যাচ্ছেন যে এই বিষয়ে আমি প্রতিবাদ করছি, তিনি হয়তো রাজ্যের শাসক হিসেবে তার বিরুদ্ধে সেই অভিযোগটা উঠছে। এবং গণতান্ত্রিক প্রেক্ষিতে এই মুশকিলটা সবসময়ই হয় যখন যেখানে যিনি শাসক তিনি সবসময় তার ক্ষমতাটা ব্যবহার করেন এই ধরনের জায়গায়। দ্বিতীয় মুশকিলটা হচ্ছে যে আপনি যদি 1900 সালের প্রথম দিকে চলে যান আর কি, 1920-20 তখন একদিকে ভন নয়ম্যান, একদিকে অ্যালান টিউরিং, তারা এই যে ক্লাসিক্যাল কম্পিউটারের যে মডেলটা দিচ্ছেন এবং তারপর শ্যানন যখন কমিউনিকেশনের মডেলটা দিচ্ছেন 50 সাল নাগাদ, সেই জায়গায় কিন্তু একেবারে পরিষ্কার তাত্ত্বিক দিক থেকে যে আপনার হাতে যদি একটি কম্পিউটার থাকে এবং তার সঙ্গে কোনো কমিউনিকেশন চ্যানেল লাগানো থাকে, তাহলে কিন্তু যে কোনো লোক সবকিছু জেনে নিতে পারে। অর্থাৎ মুঠোফোন হাতে নিয়ে চান ঘরে গান করা চলবে না, সেক্ষেত্রে সব লোক সবকিছু দেখে ফেলবে। এই জায়গাটা আমাদের সাবধান কিন্তু হতেই হবে। এসবের মধ্যে আবার বিতর্ক তৈরি হয়েছে ইউপিএসসির প্রশ্নপত্র নিয়েও। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে নিয়োগের পরীক্ষায় বাংলার ভোট সন্ত্রাস নিয়ে 200 শব্দের রিপোর্ট লিখতে বলা হয়। শুধু এই নয়, কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় এসেছে দিল্লির কৃষক আন্দোলন প্রসঙ্গ। প্রশ্ন রাখা হয়েছে, কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ লিখতে হবে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক এখানেই থামেনি। রচনাধর্মী প্রশ্নে লিখতে দেওয়া হয়, ভারতে দলীয় রাজনীতি পারিবারিক ব্যবসা হিসেবে ফুলে ফেপে উঠেছে। দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের সংকটের প্রসঙ্গেও রিপোর্ট লিখতে বলা হয়। কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন কেন দেওয়া হবে, এই প্রশ্ন তুলে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। এরপরে দেখা যাবে পরীক্ষায় আসছে যে মোদি যে চা বেচত সেটা কি পাতা ছিল, দার্জিলিং মকাইবাড়ি অকশন থেকে কেনা না ফুটপাতের, এটা কি হচ্ছে? তার সঙ্গে এই প্রশ্নটা থাকলে ভালো হতো না যে হাথরসের ভায়োলেন্সে কারা ছিল দায়িত্বে? যারা এই পরীক্ষা নিয়ে বিশেষ করে ডিফেন্সের যারা রাজনীতি করছেন তাদের এক্ষুনি দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তার কারণ শিক্ষা, ডিফেন্স এগুলো রাজনীতির থেকে অনেক ঊর্ধ্বে। সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে রাজনৈতিক প্রশ্ন রাখা নিয়ে কেন্দ্রের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএমও। পরীক্ষাতে প্রশ্ন যদি করতে হয় তাহলে সবগুলো বিষয় তো বলতে হবে। এমনিতে ইউপিএসসিতে যারা আসবে তাদের সমাজ রাজনীতি সম্পর্কে জানতে হয়, কিন্তু তার মানে এই ধরনের একপেশে প্রশ্ন
সেটা তো এক পেশে ধারণা তৈরি করবে। তাহলে ভবিষ্যতে যারা আমলাতন্ত্র তৈরি হবে তাদের কি বিজেপির ক্যাডার বানাতে চাইছে? পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজনীতি দেশের বাইরে নয়, রাজনীতি সমাজের বাইরে নয়। সেন্ট্রাল ফোর্সকে এই জন্যই প্রশ্ন আসবে যে এই ধরনের অভূতপূর্ব পরিস্থিতি সেন্ট্রাল ফোর্সকে মোকাবেলা করতে হবে। আমাদের রাজ্যে সিঙ্গুর, নন্দীগ্রাম, এই যে তার মধ্যে দিয়ে যে সমাজ বিবর্তন হয়েছে একটা, সেখানে তো অনেক ওই আন্দোলনে যে সমস্ত মানুষজন ইনভলভ ছিলেন তারাও তো পাঠ্যপুস্তকের মধ্যে চলে এসেছে। তো এটা তো চলেছে। ইউপিএসসি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন রাখা উচিত কি না তা নিয়ে মিশ্র মত রাজ্যের প্রাক্তন আমলাদের। এইসব প্রশ্ন অত্যন্ত অনুচিত। পুলিশ অফিসারদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেখানে একেবারে দুঃশত পলিটিক্যাল কোয়েশ্চেন কেন থাকবে? আই ডোন্ট নো। থাকা উচিত, যেটা ইউপিএসসি কোনোদিন করেনি সেটা এখন ইউপিএসসি কে দিয়ে ওরা করার চেষ্টা করছে। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বা ডিএসপি র্যাঙ্কের যে অফিসার, সে যে পরীক্ষাটায় বসবে, সর্বভারতীয় পরীক্ষা, সেই পরীক্ষায় যদি প্রশ্নটা আসে যে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা, নাথিং রং ইন ইট। কারণ দেখুন, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা কখনোই বলেনি যে 2021 সালের বা 2020 সালের ভোট, বলছে ভোট পরবর্তী হিংসা। কৃষক মুভমেন্ট যেটা হচ্ছে আপনার দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায় যে মুভমেন্টটা চলছে, সেখানে কিন্তু সেই লালকেল্লায় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে অনেক অঘটন ঘটেছে। ন্যাচারালি ওই টাইপের মুভমেন্ট কি করে পুলিশকে কন্ট্রোল করতে হয়, তার জন্য পুলিশের বিশেষ জানকারি লাগে, বিশেষ সাহায্য লাগে, বিশেষ জ্ঞান লাগে। রাজনীতি পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে, এই প্রশ্নটা একদম বেসলেস প্রশ্ন ডিএসপি র্যাঙ্কের অফিসারদের ক্ষেত্রে, সর্বভারতীয় ক্ষেত্রে। সব মিলিয়ে ইউপিএসসির পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে।